আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেব বাড়ি মাগুরা, নাম হচ্ছে মিনহাজ আদনান। গত 1 নভেম্বর তাকে আমরা মসজিদের 8,000 টাকা বেতন নির্ধারণ করে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের আগে অক্টোবর মাসের 26-27 তারিখে সে আমাদের এলাকায় একবার আসছিল আমরা ট্রায়াল দেওয়ার জন্যে। সেই ট্রায়ালে আমরা তাকে বলেছি যে গ্রামের মসজিদ, এখানে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং খাদেম, এই 4টা পোস্টই যিনি থাকেন তিনি একাই এই কাজগুলো করেন। আমরা অতীতে যে কাজগুলো করেছি এবং যে বেতনটা নির্ধারণ করে দেওয়া হয় তা একজনকেই দেওয়া হয়। তো সেটা কত, আমরা তাকে 10,000 টাকা বলে দিয়েছিলাম। 10,000 টাকা বলে দেওয়ার পরে সে বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে মনে হয় 29 তারিখের দিকে আমাদের সাথে যখন কথা হয় তখন তার সাথে ডিটেলস ফোনে কথা হয়। কথা হওয়ার পরে আমি কথা বলি যে আপনার অবস্থানটা কি, আপনি গেলেন আর কিছু বললেন না। তো বললে যে আমি আপনারা যে বেতনের কথা বলেছেন ওই 4টি কাজ আমি পুরো করতে পারবো না, আপনারা আমার বেতন কিছু কমাই দিয়ে একজন খাদেম নিয়োগ দেন। তো বললাম যে খাদেম নিয়োগ দিলে পারে তাহলে আপনাকে আমরা 8,000 টাকা দেব, আমরা একজন খাদেম নিয়োগ দেব। তো উনি বলছিলেন যে না 8,000 টাকা না, 9,000 টাকা দিবেন। আমরা কমিটির পক্ষ থেকে, আমি ছিলাম, আমার কমিটির সভাপতি ছিল এবং সেক্রেটারি ছিল, আরও 2-1 লোকজন ছিলেন। তাদের উপস্থিতিতে আমরা বলেছিলাম, না সভাপতি মনে হয় ছিল না, সভাপতি সেদিন ঢাকাতে ছিল। তো আমরা বলেছিলাম যে যেহেতু আমরা 8,000 টাকা বলতেছি, আপনি আসেন, এসে যোগদান করেন, কাজকর্ম করেন একজন ইমাম হিসাবে। আপনি যখন এলাকায় থাকবেন তখন এমনি আপনার পারফরমেন্সটা দেখে আমরা প্রয়োজনে এটা কমিটিতে আলোচনা করে বেতনটা বাড়ানো যাবে। এই পর্যন্ত কথা হওয়ার পরে 1 তারিখে উনি আসে জয়েন করেছেন, সেদিন শুক্রবার, 1 নভেম্বর শুক্রবার। তারপরে আমরা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি মসজিদের দোতলায়, যেহেতু উনি কোনো ফ্যামিলি নিয়ে আসেননি। তো এইটা আমরা যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছে 22 তারিখে জুম্মার নামাজ, শুক্রবার, আমরা মসজিদে আছি, সারা মসজিদ ভরা। তখন ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে উনি বললেন যে আমার ব্যক্তিগত কিছু আপনাদের সাথে কথা আছে। এই বলে উনি শুরু করলেন যে আমার দাদা ছিল বিশাল লাঠিয়াল, কুষ্টিয়া জেলায় তৎকালীন সময়ে কুষ্টিয়ার যে বড় লাঠিয়াল ছিল তাকে পরাজিত করে পুরস্কার নিয়ে গেছে। আমার বাবা ছিলেন কোন সরকারি চাকরি করে, আমরা 2 ভাই। আমার বাবার ইচ্ছা ছিল আমাদেরকে ক্যাডেট মাদ্রাসায় পড়ানো, কিন্তু তাও সম্ভব হয়নি। তো আমি যে এখানে চাকরি করতে আসছি, এখানে আমার বাড়িতে অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আছে যা আমার কোনো ব্যবহার করা লাগে না। তো এখন এই কথা বলার পরে উনি বলতেছেন যে ওই যে 9,000 টাকা বেতন চাইছিলেন, আমরা বলেছিলাম 8,000 টাকা, আর পারফরমেন্স দেখে করা হবে। তো তখন উনি বলতেছেন যে পারফরমেন্স দেখতে কি 6 মাস সময় লাগে? তারপরে ওনার বাবা কি করতেন, দাদা কি করতেন, তারপরে মসজিদে উনি যে লেপ খাতা আমাদের কাছে দাবি করেছিল, আমরা ওটা তখন বলেছিলাম আমাদের সরাসরি আমাদের মাধ্যমে, লোক মাধ্যমে, সাধারণ মুসল্লিদের মাধ্যমে আমরা বলেছিলাম ওনাকে যারা নিয়োগে পাঠাইছে, আমরা তার সাথে কথা বলে বলেছিলাম যে তুমি যাকে পাঠাইছো সে তো এরকম লেপ তোষক এবং চকি টকি দাবি করতেছে, তো মসজিদে তো এরকম দেওয়ার সুযোগ নাই, আমাদের এরকম আগের থেকে কোনো নিয়ম নাই, তো তুমি একটু বলে দিয়ে যাও বাড়ি থেকে যেন লেপ খাতা নিয়ে আসে। এই কথার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিগত কথা মসজিদের ডাইসে দাঁড়ায় এই কথা বলতেছে। কিন্তু এই সমস্ত কথাগুলো বলার পরে শেষ পর্যায়ে বলতেছে যে আমার এই কথাগুলো যদি আপনাদের অপছন্দ হয়, আরও মসজিদের আশেপাশে, আপনার এলাকার আশেপাশে, আমি তো এখানে 8,000 টাকা বেতন আপনারা দিচ্ছেন, আমাকে 12,000 টাকা অমুক এরা বলতেছে, তারা বলতেছে, খুশামত করতেছে, অথচ আমাকে এখানে এইভাবে বেতনে চাকরি করতে হচ্ছে। তো আমরা তখন অন্য কোনো কথাই বলিনি। কিছু লোকজন মসজিদের সাধারণ মুসল্লিরা
এই কথাগুলো তার কথাগুলো শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলতেছে যারা এই কথাগুলো বলেছে তারা কারা। তো উনি বলতেছেন যে যারা বলেছে তারা নিশ্চয়ই বুঝতে পারতেছে, এ কথাটা ইঙ্গিত করেছে কমিটিকে। এবং তারপরে বলতেছে তখন ওই সাধারণ মুসল্লিদের মধ্য থেকে দুই একজন বলতেছে যারা এই কাজগুলো করতেছে, এই কথাগুলো বলতে তারা কি আদতেই মানুষ? তারপরেও আমরা আমাদের ছেলেপেলেরা এগুলো আমরা কোনো কথা বলিনি, যেহেতু মসজিদে নামাজের পরিবেশ বিঘ্নিত হবে। তারপরে নামাজ শেষ হয়ে গেছে, আর কোনো কথা নেই। আমাদের সভাপতি মহোদয় ঢাকা ছিল, সভাপতি মহোদয় আসার পরে না, সেদিন সভাপতি উপস্থিত ছিল, সভাপতির কাছে আমি নিজে যাই এই গত শুক্রবারের আগে গত শুক্রবার গেছে 29 তারিখে, মানে 27-28 তারিখের দিকে আমি বলছি যে ভাই এরকম একটা কথা হইলো আপনার সামনেই, কিন্তু এটা তো কমিটিকে ইঙ্গিত করে যে কথাগুলো বলা হলো, তো এই বিষয়ে একটু বসা দরকার, পুরা কমিটি নিয়ে বসা দরকার। কমিটির লোকজন তো সবাই শুনছে, তারপরে আপনার সভাপতি এই বিষয়টা আপনাকে দেখা দরকার। তো সে অসুস্থ থাকার কারণে যেভাবে হোক আর এগুলো বলেনি, ডাকেনি। আমরা গতকালকে মসজিদের কমিটি বসছিলাম, পুরা কমিটি বসছিলাম। বসার পরে মিটিং ডাকেছি, নোটিশ করে ডাইকে সেখানে কথাবার্তা বলার পরে তাকেও আত্মপক্ষ সমর্থন করে কথাগুলো জিজ্ঞাসা করেছি আমরা যে আপনি 22 তারিখে যে কথাগুলো বলেছেন না, এই কথাগুলো আপনি বলেন। তো সে যে কথাগুলো বলছে, আমাদের কথাগুলো বলার পরে কিছু ক্রস করে গেছে, কিছু স্বীকার করছে, শেষ পর্যন্ত বলেছেন হ্যাঁ আমি বলছি। যে এগুলো তো আপনার বলার দরকার ছিল কমিটির কাছে, কিন্তু কমিটির কাছে না বলে আপনি পাবলিকের কাছে যখন বলতেছেন সাধারণ মিটিংয়ে, তো এটাতে আমাদের এলাকার আইন শৃঙ্খলার দিকে কেউ আমাদের পক্ষে বলবে, কেউ আমার বিপক্ষে বলবে, তুমি বলবে এক কথা, এগুলো তো নীতি বহির্ভূত হয়েছে। এটা মনে হয় বিধান মোতাবেক এই কথাগুলো বলা ঠিক হয়নি। তো ঠিক আছে, তাকে বিদায় করে দিয়ে আমরা পুনরায় কমিটি বসে পুরা ডিসকাস করে আলোচনা করি যে এমন একজন লোককে যদি আমরা রেখে দিই তাহলে ভবিষ্যতের জন্য এরকম আরও বেশ কিছু বিষয় নিয়ে আমাদের সাথে কথা হবে, তখন আমাদের এলাকায় একটা শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। এই জন্য আমরা সর্বসম্মতিক্রমে তাকে সম্মানের সহিত তার বেতন কমপ্লিট করে দিয়ে আজকে ফজরের নামাজে তার সাথে কথা বলে বিদায় দিয়ে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। তারপরের ঘটনা আপনাদের জানা। এই যে কথাগুলো, সে কথাগুলো গত জুমার কথা উনি হয়তো বলতে পারে, কিন্তু আমরা যেদিন এই মিটিংয়ের যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা যে মিটিংটা করেছি, এই মিটিংয়ের আয়োজনটা হচ্ছে 22 তারিখের কথার পরিপ্রেক্ষিতে। আর মিটিংয়ে আলোচনায় বসে গত দিনে আমি জুমার নামাজে আসছি হচ্ছে 1টার পরে, 1:15 দিকে। তখন আমার সামনে ইসকন কোনো সাধারণ বয়ানের কোনো বিষয় আমি শুনিনি, আমার জানাও নেই। পরে কালকে যখন মিটিংয়ে বলছে, তখন এই কথাগুলো আসলেই আমার জানা নেই এবং এটা বানোয়াট। মিটিংটা হয়েছে তাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 22 তারিখের কমিটির বিরুদ্ধে কথা বলার কারণে, তাছাড়া অন্য কোনো বিষয় না। একজন ইমাম সাহেব বিভিন্ন প্রসঙ্গের কথা বলতেই পারে, সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু এখানে যেহেতু কমিটির বিরুদ্ধে কথা বলেছে সে, এবং ছেলেরা যখন জিজ্ঞাসা করেছে কারা বলেছে, তবে যারা বলেছে তারা বুঝতে পারতেছে। এই কথাগুলোতে অত্যন্ত আপত্তিকর, কার্যকরী কমিটির সকল সদস্যই এতে অপমানিত হয়েছে, যার কারণে তাকে এখান থেকে অব্যাহতি দেওয়া। এটা তার নিজের সুবিধার ক্ষেত্রে এখন বর্তমান প্রেক্ষাপটে সে হয়তো এটাকে জড়াই নিয়ে এটা ভাইরাল করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এটা সম্পূর্ণ অসত্য বিষয়। এই বিষয়ে তাকে কোনো অব্যাহতি বা তার কোনো বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এটা আমি হচ্ছে ক্যাশিয়ার, এখানে আমরা উপস্থিত ছিলাম, তাকে এইভাবে কোনো ইসকনের কথা বলার বিরুদ্ধে বাধাও দেওয়া হয়নি, কোনো কিছুই না। এ ব্যাপারে আমারও জানা নেই। আমি তো আসছি বলতে 1:15 সময়, তখন এই সমস্ত বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। এটা সম্পূর্ণ অসত্য ঘটনা।